হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমি শ্রীনি, চলে এসেছি আবার নতুন একটি বাংলা ব্লগ। তো আজকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে রয়েছে, আজকে আমরা চলেছি মাইথনের দিকে। তো চলো আজকে আমাদের সঙ্গে মাইথনটা ঘুরে নাও, আর তার সঙ্গে সঙ্গে জেনে নাও যে কোভিড নিউ গাইডলাইন্স কী রয়েছে, আর যদি তোমরা পুজোতে বা পুজোর আগে উইকেন্ডে প্ল্যান করতে চাও তাহলে কীভাবে প্ল্যান করবে, সব কিছু ডিটেলস পাবে। দেখতে থাকো আমার ভিডিও, আশা করি তোমরা এনজয় করবে। সারা সপ্তাহের একঘেয়েমি কর্মব্যস্ততা থেকে একটু স্বস্তি পেতে ঘুরে আসতে পারো মাইথন ড্যাম। আসানসোল স্টেশন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ড্যাম। আসানসোল স্টেশন থেকে প্রতিদিন প্রচুর বাস রয়েছে, সেই বাস ধরে তোমরা ইজিলি পৌঁছে যেতে পারো মাইথন ড্যাম। তার আগে বলে রাখি, মাইথন ড্যাম ঢোকার ঠিক আগেই রয়েছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। এই মা এখানকার খুব জাগ্রত চণ্ডী মায়ের আরেকটা রূপ। তো যথাযথ আমরা মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর থালি নিলাম। এবার আমরা চলেছি মন্দিরের দিকে। কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি। অলরেডি ঠাকুরের জন্য ঝুড়িতে দেখতেই পাচ্ছ কিনা হয়ে গেছে আমাদের। সামনেই মন্দির, এখান থেকে ভেটি নিয়ে নেওয়া হয়েছে। মন্দির চত্বরে রয়েছে অনেক পূজার সামগ্রীর দোকান, তাই যে কোনো একটি দোকান থেকে পুজোর সামগ্রী নিয়েই তোমরা চলে যেতে পারো মন্দিরের দিকে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করতে হলে বা লাঞ্চ করতে হলে এখানে প্রচুর নিরামিষ হোটেল রয়েছে, তো সেই ব্যবস্থাও রয়েছে। তার আগে চলো আমরা পুজো দিয়ে নিই, তার সঙ্গে সঙ্গে তোমরাও মন্দির চত্বরটাকে একবার ঘুরে নাও। যারা এখানে মাকে পুজো দিতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখন জাস্ট সকাল 10:30 এবং এখন দেখতে পাচ্ছ তোমরা দীর্ঘ লাইন। তো যারা প্ল্যান করছো মাইথন ড্যাম ভিজিট করার আগে পুজো দেবে মাকে, তারা কিন্তু সকাল সকাল আসবে, কারণ মর্নিংয়ের দিকে তুলনামূলকভাবে ভিড়টা একটু কম হয়, বাট থ্রু আউট দ্য ডে ভিড় বেশি হয়। অ্যান্ড তুলনামূলক রবিবারের দিন ভিড় এখানে আরও বেশি হয়। তো আমি চাইছিলাম যে মন্দিরের মায়ের দর্শন করানোর, কিন্তু সামহাও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি মন্দিরের আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর মন্দিরের ভেতরে মায়ের দর্শন করানো সম্ভব নয়। মায়ের পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি মন্দিরের বাইরের অংশে। এইখানে কিন্তু বৃষ্টির জল নেমে আসছে, পাহাড়ি এলাকা মোস্টলি এটা, তাই জন্য সেই জল নেমে একটা ছোট ঝর্ণার মতো সৃষ্টি হয়েছে। আর এখন তো বর্ষাকাল, তাই জন্য হয়তো এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, শীতকালে হয়তো দেখা যাবে না, কিন্তু এই ভিউটা বেশ এনজয়েবল, বেশ ভালো লাগছে। মনেই হচ্ছে না যে আমরা ড্যামে ঘুরতে এসেছি, মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে চলে এসেছি। মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এখন চলেছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো মাইথন ড্যামের যাওয়ার আগে আমি এটা বলে রাখি যে যারা হয়তো প্ল্যান করছো মাইথনে আসার, তো তারা যদি ওয়ান ডে স্টে করতে চাও, নাইট স্টে করতে চাও, মোস্ট প্রবলি এখানে নাইট স্টে করার মতো বিরাট কিছু নেই। এখানে মায়ের মন্দির রয়েছে আর ড্যাম রয়েছে, এটা চাইলে তোমরা সকালে এসে সন্ধ্যের মধ্যে ঘুরে যেতে পারো। আর যদি তোমরা মনে করো একটু দূর থেকে আসো, স্টে করবে, স্টে করার জন্য কিন্তু এখানে প্রচুর অপশন অ্যাভেলেবেল আছে। কল্যাণেশ্বরী মন্দির থেকে সোজা মাইথন যাওয়ার পথে অনেক লজ, রিসর্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও রিসর্ট রয়েছে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। দেখো এখানে হোটেল যাত্রী নিবাস, সামনেই রয়েছে তারাশা হোটেল। তো এরকম প্রচুর ওয়ান দ্য ওয়েতে প্রচুর হোটেল রয়েছে, তো তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো যে কোনো হোটেল বুক করতে পারো।
সামনেই রয়েছে হোটেল সূর্য নিবাস, মা কল্যাণেশ্বরী লজ, প্রচুর হোটেল রয়েছে। তো ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামের দিকে। আজকে সকাল থেকে ওয়েদারটা তুলনামূলক ভালোই ছিল বলা যায়, রোদের সেরকম একটা প্রাদুর্ভাব ছিল না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, আকাশের মুখ ভার, তাই সেটা দেখতেই পাচ্ছ। এখন আমরা মাইথন ড্যামের যে ব্রিজ, সে ব্রিজটার ওপর দিয়ে চলেছি। আর যেতে যেতে আমি বলবো সাইডের দিকে, লেফট সাইডে কিন্তু তোমরা অবশ্যই স্টেয়ার করবে যখন এই ড্যামের ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাও বা হাঁটতে থাকো, কারণ এই নিচের দিকে তাকালে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেক হরিণ রয়েছে। আমরা পুজো টুজো দিয়ে এখানে আসলাম, আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এই জন্য এখানে একটা শপে আসলাম। এখানে এখন মোটামুটি বলছে যে ছোলে ভাটুরে, মোগলাই, এগ রোল এসব কিছু রয়েছে, বাট আমার এরকম তেলের কিছু খেতে ইচ্ছে করছে না, শরীরটা কাল থেকে আমারও ভালো নেই, আর তবে একটু অসুস্থই আছে, কারণ কালকে আমরা যেই খাবারটা খেয়েছিলাম ওটা অতটা ভালো ছিল না রাত্রে। তো আমরা এই জন্য ব্রেড অমলেট খাবো, চলো খেয়ে নিই আগে, তারপর এক্সপ্লোর করবো মাইথন ড্যাম। মাইথন ড্যামের মেইন অ্যাট্রাকশন বোটিং, অর্থাৎ নৌকা বিহার আর নৌকা ভ্রমণ। তাই আমরা এদিক ওদিক ঘুরে সবার কাছ থেকে প্রাইস নেগোসিয়েশন দেখলাম, প্রাইস দেখলাম, তারপর আমরা পৌঁছে গেছি বাবু বোটিং ঘাট। বাবু বোটিং ঘাট এটা হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আমরা এদিক ওদিক দেখলাম যে গভর্নমেন্টও রয়েছে, নন গভর্নমেন্টও রয়েছে, কিন্তু মনে হলো সেফটি ওয়াইজ গভর্নমেন্ট বোটিং নেওয়া বেটার, তাই জন্য আমরা এখানেই চুজ করলাম। আর তুলনামূলক প্রাইস সবার কাছেই ভ্যারি করছে, তবে আমি বলবো অবশ্যই কিন্তু একটু আধটু নেগোসিয়েশন করো, কারণ এখানে হয়তো প্রাইস একটু বেশি বলবে। আমরা দুজন প্রাইভেট যেতে চাইলাম, তাই একটু নেগোশিয়েট করে এদিক ওদিক করে কমই হলো। তো এখান থেকে দেখতে পাচ্ছ ড্যামের ওভারঅল ভিউ, সত্যিই জাস্ট অসাধারণ, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু ডু দ্য বোটিং। ঘন সবুজ অগাধ জলরাশি আর তার সঙ্গে সঙ্গে নিমজ্জিত আইল্যান্ড, এটাই মাইথন ড্যামের মেইন অ্যাট্রাকশন। তো ইউ ক্যান এক্সপ্লোর হেয়ার ডিফারেন্ট আইল্যান্ড উইচ ইজ রিয়েলি অ্যামেজিং। এখানে কিন্তু অনেক ওয়াটার স্পোর্টসের অপশন রয়েছে, যেমন বোটিং অবভিয়াসলি, তার সঙ্গে সঙ্গে তোমরা সামনে দেখতে পাচ্ছ দেখো স্পিড বোট আসছে, তো তোমরা স্পিড বোটিংও করতে পারো, অথবা এখানে হাতে টানা নৌকো রয়েছে অপশন হিসাবে। এছাড়া শীতকালে কিন্তু এখানে বানানা ড্রাইভও করা যায়, বাট এখন বানানা ড্রাইভ আমরা এখানে ফাইনালি ডিসাইড করে নিলাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা পড়ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে। আর এখন কোভিড রুলস সম্বন্ধে বলে রাখি, দুটোর পর থেকে নাকি লকডাউন শুরু হয়ে যাবে, তো ওয়েস্ট বেঙ্গল যারা বেঙ্গলের লোক তারা বেঙ্গল এরিয়াতে থাকবে, আর ঝাড়খণ্ডের লোক ঝাড়খণ্ড এরিয়াতে। সো তার আগে আমরা বোটিং কমপ্লিট করবো হোপফুলি। আর আমি তোমাদেরকে প্রাইস সম্বন্ধে বলে রাখি, বেসিক্যালি একটা বোট সবুজদ্বীপ যাচ্ছে, 6 জন প্যাসেঞ্জার থাকবে 1400 টাকায়। যদি তুমি পার্সোনাল বোট নিতে যাও তাহলে ডেফিনেটলি কস্ট হাই হয়ে যাচ্ছে, আদারওয়াইজ 250-300 অ্যারাউন্ড। সবুজদ্বীপ সব থেকে এখানে দূরের আইল্যান্ড, তো ঘুরে দেখতে পারো। তার সঙ্গে লক গেট আর সামনে চামচ আইল্যান্ড আছে, ছোটোখাটো আইল্যান্ড, যেটা আমরা দেখাবো। সো চলো থাকো আমার সঙ্গে আর এক্সপ্লোর করো নতুন মাইথন। এখানে দেখতেই পাচ্ছ প্রাইস বোর্ড, এখানে রয়েছে 1 লক গেট, শুধুমাত্র লক গেট ঘোরাবে আপনাদেরকে, 6 জন প্যাসেঞ্জার থাকবে, 300 টাকা নেবে। আর যদি ছোটা পাহাড় যেটা আছে সামনে একটা ছোট আইল্যান্ড রয়েছে, সেটাতে গেলে শুধুমাত্র 400 টাকা। চামচ দ্বীপে কিন্তু আমরা ঢুকতে পারি না, ওখানে বোট স্টে করে না, শুধুমাত্র ঘুরে দেখে আসতে পারো, সেজন্য তার জন্য নেবে। সো আই এম অল সেট রেডি ফর visiting and exploring new island. চলো, এত গরম লাগছে, একটু অস্বস্তিকর লাগছে, আর তন্ময় এত ভীতু যে উইদাউট লাইফ জ্যাকেট তো যাবেই না, আর এখানের রুলসেই বললো উইদাউট লাইফ জ্যাকেট যাওয়া যাবে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা শুরু করে দিয়েছি অলরেডি বোটিং জার্নি। কোভিড গাইডলাইন্স সম্বন্ধে বলে রাখি, 2টো অবধি যে লকডাউনটা বললাম সেটা কিন্তু সব দিন না, শুধুমাত্র সানডে। তাই যারা সানডেতে আসার প্ল্যান করছো মোস্টলি, তারা কিন্তু সকালের দিকে আসো, কারণ 2টোর পর টোটালি লকডাউন। তো এখানে আর মানে বোটিং টোটিং কোনো কিছু অ্যালাউ না।
টোটালি অফ হয়ে যাবে। তো শুধুমাত্র সানডেতে লকডাউন রয়েছে এখন আপাতত। আর স্যাটারডেতে আসতে পারো তোমরা, স্যাটারডে এক্সপ্লোর করতে পারো। না এরকমই হয় না, এখানে এরই সামনে মেশিন লাগিয়ে পাল লাগিয়ে দিলে। বেশ বৃষ্টি পড়ছে হালকা হালকা, তার মধ্যে আমি জাস্ট টপে চলে এসেছি। আই এম রিয়েলি এনজয়িং ইট। এখানে জলের কালারটা পুরো সবুজ, অসাধারণ ভালো লাগছে। সামনে যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা আইল্যান্ড, ওটার নাম ছোট দ্বীপ। আর এটা চামচ দ্বীপ। এই যে দেখো জাস্ট সামনে আরেকটা যে আইল্যান্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চামচ দ্বীপ। কারণ স্পুন আইল্যান্ড বলছে কারণ চামচের মতোই মুখটা সামনের দিকটা, তারপরে পিছনের দিকটা উল্টো চামচের মতো একটা শেপ, জন্য চামচ দ্বীপ। বাংলার ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে 1943 খ্রিস্টাব্দ থেকে প্রথম শুরু হয় মাইথন ড্যামের কাজ। তারপর 1951 থেকে 1957-র মধ্যে ওভারঅল মাইথন ড্যামের পুরোপুরি কাজ কমপ্লিট হয়। আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি এই মাইথন ড্যাম এবং তিলোয়া ড্যাম উদ্ঘাটন করেন। মাইথন ড্যাম ডিভিসির ওপর তৈরি সবথেকে বিগেস্ট রিজার্ভার এটা। এটার যদি ব্যাপকতার কথা বলি, এটা কিন্তু 15,712 কিলোমিটার ব্যাপক এর দীর্ঘ। অ্যান্ড এর ডিপনেস যদি বলি, প্রায় 165 ফিট এর ডিপনেস রয়েছে। অফুরন্ত জলরাশি, ছোট ছোট আইল্যান্ড ঘুরে দেখার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে মাইথনে। মাইথন ড্যামে রয়েছে মোট 12টি লক গেট। তো এখানে যেমনটা আগে বললাম যে নৌকো ভ্রমণের জন্য ডিফারেন্ট প্যাকেজ রয়েছে। তো আমি বলে রাখি, আমরা সবুজ আইল্যান্ড যাব আর যাব লক গেট ভিজিট করতে। তো আমাদের প্যাকেজ নিয়েছে টোটাল 1000 রুপিস। প্রথমে বলেছিল এটা 1400, তারপর নেগোশিয়েট বার্গেন করে 1000 টাকা নিয়েছে। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যখন তোমরা প্যাকেজ বুক করতে চাইছো তখন কিন্তু অবশ্যই বার্গেন করে নেবে, কারণ ওরা ওখান থেকে বেশি প্রাইসই বলবে, তারপর 100-200 টাকা এদিক ওদিক নেগোশিয়েট করাই যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা শেডের মধ্যে চলে আসলাম। আমরা যেহেতু হাতে টানা নৌকো নিয়েছি, তাই বেস্ট পার্ট হচ্ছে এর মধ্যে একটা শেড রয়েছে, তাই আমরা ভালো করে এই দীর্ঘ নৌকো ভ্রমণটাকে এনজয় করতে পারবো। আর অনেকেই রয়েছে যারা স্পিড বোট নিচ্ছে। স্পিড বোটের প্রাইস তুলনামূলক একটু কম, 800 টাকা নিচ্ছে ঘোরাতে ওভারঅল এরিয়াটা, বেসিক্যালি চামচ দ্বীপ এই জায়গাটাতে। তো এতে কিন্তু তোমরা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বর্ষাকালে যদি আসো তোমরা কিন্তু হাতে টানা বোটই নাও, এটা বেশি এনজয়েবল। আর স্পিড বোটে হলে খুব কম টাইমের মধ্যে ঘুরিয়ে তোমাকে কমপ্লিট করবে। তাই যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে আমি বলবো গো ফর স্পিড বোট। আদারওয়াইজ হাতে টানা নৌকোতে যাও, অনেকটা টাইম ধরে, প্রায় 1 ঘন্টা ধরে নৌকো ভ্রমণ তোমরা কিন্তু এনজয় করতে পারবে। আর সত্যি কথা বলতে, শীতকালে আসলে শীতের রোদ তার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা নৌকা ভ্রমণ অনায়াসে তোমার ভালো লাগবে। আর গরমকালে মোস্টলি এখানে সামারে আসাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ এখানে গরম প্রচণ্ড বেশি। আর বর্ষাকালে তোমরা আসতে পারো। মাইথন আসার জন্য আমি কিন্তু টাইমের মধ্যে বলবো, সেপ্টেম্বর থেকে তোমরা ফেব্রুয়ারি মার্চ অবধি এখানে আসতে পারো। তারপরের কয়েক মাস কিন্তু প্রচণ্ড গরম, আসাটা মনে হয় খুব একটা ভালো লাগবে না। আর আরেকটা জিনিস, যেটা মাইথনে কিন্তু খুব সুন্দর পড়ন্ত বিকেলে সূর্যটা অসাধারণ লাগে। তাই যদি তোমরা সূর্যাস্ত দেখতে চাও তাহলে কিন্তু মাইথনে স্টে করতে হবে তোমাদেরকে। আদারওয়াইজ যারা কিছুটা ডিস্টেন্সের মধ্যে রয়েছে তারা তো একটু লেট, মানে 6টার দিক করে এখান থেকে বেরোতেও পারো, সেটা তোমাদের ইচ্ছে। ধীরে ধীরে আমরা কিন্তু পৌঁছে গেলাম সবুজ দ্বীপের এখানে। আর সবুজ আইল্যান্ড সম্বন্ধে বলে রাখি, যেটা আমরা শুনলাম এখন অবধি, যে এই আইল্যান্ডের মধ্যে কিন্তু যে বসা যাবে, তো এখানে সবুজ আইল্যান্ডে আমাদের কিছুক্ষণ স্টে করবে, তো তুমি এখানে এক্সপ্লোর করতে পারো। ছোট্ট একটা পার্কের মতো ক্রিয়েট করা হয়েছে। হঠাৎ করে আমরা এত গুলির আওয়াজ শুনে চমকে গেলাম। ভয় পাবেন না, এখানে সামনে আর্মি ট্রেনিং হচ্ছে, তাই জন্য
ওখানে হচ্ছে দেখো ফায়ার প্র্যাকটিসিং সামনেটা হচ্ছে দেখো। আর পিছনের জাস্ট ভিউটা দেখো জাস্ট অসম। আর আমি বলবো হয়তো অনেকেই ভাববে যে সবুজ দ্বীপে আসতে গেলে বাজেটটা একটু বেশি লাগে, প্রায় 1000 টাকার মতো। তো এই যদি একদিনের জন্য ঘুরতে আসছো, থাকাটাকে যদি স্কিপ করো দিয়ে যদি এটা এক্সপ্লোর করে এটা বেশি এনজয় করবে। কারণ এখানে থাকার মতো আমার মনে হয় না কিছু রয়েছে। বেটার কি সারাদিন ঘুরলে ফিরলে সন্ধ্যাবেলার দিকে ফিরে যাওয়াই বেটার। আমরা ভাবছিলাম হয়তো এখানে কেউ নেই, কিন্তু অলরেডি প্রচুর লোকজন রয়েছে। তো চলো দ্বীপে নামি ফাইনালি। তো সামনে যেমন দেখতে পাচ্ছ এখানে একটা আর্টিফিশিয়াল ব্রিজ রয়েছে। আর এটা একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডটার মধ্যে কিছুটা স্পেস থাকায় গভর্নমেন্ট থেকে বসার জন্য কিছু জায়গা বানানো হয়েছে। যেমন দেখো এখানে একটা বসার চেয়ার রয়েছে, সিমেন্টের তৈরি বাট উডেন ক্রাফটসের মতো ভাবে বানানো হয়েছে। সামনে ডাস্টবিন রাখা আছে। আর মেনলি এই আইল্যান্ডটাকে একটু বসার মতো জায়গা বানিয়ে এটাকে একটা স্পেশাল লোকেশন বানানো হয়েছে, যেটা এক্সপ্লোর করতে সবার ভালোই লাগবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে বোটটা ভাড়া করবে কিন্তু সেটা অলমোস্ট এখানে 30 থেকে 40 মিনিট স্টে করবে। আমাদেরকে বললো যে 30 মিনিট তোমরা ঘুরে নাও, তার মধ্যে ব্যাক করে আসার চেষ্টা করো। আই থিঙ্ক 30 থেকে 40 মিনিট তোমরা আরামসে এখানে ঘুরতে পারো। আর একরাশ সবুজের অভিযান এটা। দেখতেই পাচ্ছ এটা বেশ জঙ্গল আর চারিদিকে নুড়ি পাথর, অসাধারণ লাগছে। কোনোভাবেই মনে হচ্ছে না যে একটা ড্যামে আমরা ঘুরতে এসেছি, মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতেছি, গ্যালিভার ট্রাভেলসের গল্পটা মনে পড়ছে, মনে হচ্ছে যেন একটা অচেনা আইল্যান্ডের মধ্যে আমরা চলে এসেছি। খুব ভালো লাগছে, জাস্ট অসাধারণ। আইল্যান্ডটাতে ঢোকার সঙ্গে সঙ্গে যখন আমরা ঢুকছিলাম নিয়ে নিচের দিকে তাকিয়ে চলতে হবে, কারণ পাথর এই জায়গাটা প্রচুর। তো আমি যখন ঢুকছিলাম তখন একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, তো চলো সেখানে দেখাচ্ছি। বেশ অ্যাট্রাকটিভ একটা প্লেস। আর সবচেয়ে ভালো লাগছে পুরো চারদিকটা জল দিয়ে ঘেরা আর তার মাঝখানে দ্বীপ। ওহ দারুণ। তার সঙ্গে কেউ যদি ফটোগ্রাফির জন্য আসে না, সেটাও আমার মনে হয় প্রি ওয়েডিং ফটোশুটের জন্য বেস্ট প্লেস হবে এটা। বেশ অসাধারণ একটা
এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে আমরা এখানে প্রায় 20 মিনিট মতো বসলাম, তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করা হলো। এবার আমরা যাচ্ছি আরেকটা মানে এই পার্কটার দুটো সাইড আছে, একটা সাইড আমরা দেখালাম এখন, আরেকটা সাইড দেখতে। আরেকটা বলে রাখি, এই ড্যামের জলটা কিন্তু বেশ ভালো। আমি একটু জলে নেমে পা ভিজিয়ে নিলাম, এত জলরাশি দেখে জলে পা না ভিজালে ঠিক মনটা ভালো লাগে না। তো আমার ভীষণ এই ব্রিজটার ওপর উঠতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একবার উঠেই নিই। তো ব্রিজটা থেকে লেফট সাইডটা আমরা ঘুরে দেখালাম। এবার যাব আমরা সামনের দিকে। সামনের দিকেও রয়েছে অনেকটাই পোর্শন। এই আইল্যান্ডটা মোটামুটি অনেকটাই বড়, আর তার সঙ্গে সঙ্গে আইল্যান্ডটা মেনলি ব্যাস নেচারকে এনজয় করার মতো। বসার অনেক সিট রয়েছে, আরামসে বসতে পারো যেখানে হোক। আর এখানে দেখলাম একটা দোলনা রয়েছে, দোলনার স্ট্রাকচার রয়েছে, বাট দোলনাটা সামহাও এখন নেই, খোলা আছে কোনো কারণে। আর এখানে প্রচুর কাপলসরাও এসেছে, এসে দেখছি আশেপাশে গল্প করছে, অনেকেই এসেছে। ব্যাস তুমি যদি নিজের সঙ্গে কিছুটা টাইম কাটাতে চাও, একা এসে আধ ঘন্টা বসতে পারো, বেশ ভালো লাগবে। এই পাহাড়ে উঠতে উঠতে অলমোস্ট আমাদের ট্রেকিং হয়ে গেল ছোটোখাটো একটা, একদম আমরা হাঁপিয়ে গেছি। অ্যান্ড অলমোস্ট প্রায় 40 মিনিট হয়ে গেল আমরা এখানে রয়েছি। তো ওই যে দাদা আমাদেরকে নৌকো ভ্রমণের জন্য নিয়ে এসেছিলো, উনি কিন্তু তাড়া দিচ্ছেন অলরেডি, বলছে বারবার যেতে। তো আমি বলবো যারা মাইথন ড্যামে আসবে, এবং আমার মনে হয় সবুজ আইল্যান্ড তাদের জন্য, সবাইকেই একবার এক্সপ্লোর করে দেখতে পারো। অসাধারণ একটা জায়গা, জাস্ট সি দ্য ভিউ, আই জাস্ট লাভ ইট। একটা সুন্দর নৌকা ভ্রমণ এনজয় করতে করতে আমরা এখানে গল্প করছিলাম। এখানে জানলাম এই সমস্ত আইল্যান্ডস যেগুলো দেখছো, এগুলো মোস্টলি মালভূমি, এখানটা কিন্তু পাহাড়ি এরিয়া। তো টিলা আকৃতির এই পাহাড়ের টপ অব্দি অংশগুলো জলের নিচে নিমজ্জিত নেই, তো সেই অংশগুলোই এখন আইল্যান্ড হয়ে গেছে। আর বাকি এই যেখানে জলটা স্ট্যাক আছে, এখানে কিন্তু অনেক ছোট ছোট গ্রাম ছিল, পাহাড়ের নিচের দিকে যে সমস্ত গ্রাম ছিল, সেই সমস্ত এরিয়াগুলোতে মানুষজনকে উঠিয়ে দিয়ে তারপর এখানে জল স্ট্যাক করা হয়েছে, মাইথন ড্যাম বানানো হয়েছে। তাই সেই গল্পই আমি এই দাদার কাছ থেকে শুনছিলাম। উনি এইখানকার আশেপাশের গ্রাম থেকেই বিলং করেন, তো উনি সেই গল্প করছিলেন। যেমনটা বললাম, মাইথনে কিন্তু 12টা লক গেট রয়েছে। আমরা এবার ধীরে ধীরে লক গেটের দিকে এগোচ্ছি। লক গেটের যে ভিউটা, সেটা অনেক বেশি ক্লোজ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে 12টা লক গেট রয়েছে, আর এটা কিন্তু ডিভিসির ওপর সবচেয়ে বড় রিজার্ভার। এখানে সবচেয়ে বেশি পরিমাণ জল সংরক্ষিত করা থাকে, আর যেই জলটা বেঙ্গল আর ঝাড়খণ্ডের চাষবাসের জন্য ব্যবহার করা হয়। ভিউটা কতটাই মনোমুগ্ধকর সেটা সত্যি বলার প্রয়োজন নেই। তো ধীরে ধীরে প্রায় 1.5 ঘন্টার নৌকা বিহার কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম। তো দেখো, আমরা জাস্ট নৌকো ভ্রমণ কমপ্লিট করলাম, তার অপোজিট সাইডেই একটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই যে এদিক থেকে আমরা চলে যাচ্ছি এখন মিলেনিয়াম পার্কে। চলো পার্কটা ঘুরে নাও। আর আসার সময় যখন দেখালাম যে ব্রিজের আশপাশের দিকে যদি তোমরা তাকাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ছোটোখাটো অনেক হরিণ। চলো দেখো।
মিলেনিয়াম পার্কের এখানে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে, ছোট ছোট শেডও বানানো রয়েছে। এখানে মেনলি লোকজন আসে সবাই পিকনিক করার জন্য। শীতকালে তো পিকনিক করার প্রচুর লোকজন এসে এখানে পিকনিক করে, কিন্তু বর্ষাকালেও যে পিকনিক করছেন তা নয়। এই এরিয়াগুলো অনেকটা ময়েস্ট ময়েস্ট, আর্দ্রতা বেশি মনে হচ্ছে। আর এখানে বেশ ভিজে ভিজে লাগছে, কারণ এখন ১-২ দিনের মধ্যে বৃষ্টি তো হচ্ছে, তাই এই জায়গাগুলো আপাতত খুব ভিজে ভিজে লাগলেও এখানে কিন্তু প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য। এইখানেও পিকনিক করে, অথবা ব্রিজের থেকে আরও ঝাড়খণ্ড টুয়ার্ডস যেতে গেলে অনেক স্পট রয়েছে যেখানে মানুষ পিকনিক করে। আর আরেকটা আমি বলবো, যেটা হচ্ছে মাইথন ড্যামে ঘুরতে আসলে যদি তোমরা খাবার বানিয়ে নিয়ে আসো, তাহলে কিন্তু খুব ভালোভাবে খাবারটা এনজয় করবে। কারণ এখানে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে খাওয়া তো যাবে, বাট মোস্টলি তোমরা ফাস্ট ফুডের ওপরেই পাবে। ভাত ডালও পেয়ে যাবে, কিন্তু কোয়ালিটি সেই তুলনায় যে খুব ভালো সেরকম কিছু না। নর্মাল কোয়ালিটির খাবার তোমরা পেয়ে যাবে। সবথেকে ভালো হয় যদি তোমরা খাবার বানিয়ে নিয়ে আসো, বা এখানে এসে ফ্যামিলির সঙ্গে এসে এখানে ফিস্ট করো বা পিকনিক করো, তাহলে তো সত্যিই অসাধারণ লাগবে, খুব এনজয়েবল হবে। এখানে দেখো আশেপাশে প্রচুর ফ্যামিলি যারা খাবার নিয়ে এসেছে এবং সবাই একসঙ্গে খাবার খাচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের যদিও সেটা করা সম্ভব হয়নি, কারণ আমাদের প্ল্যানও অনেক দেরি করে হয়েছে, আর আমাদের ইচ্ছে ছিল সকাল সকাল বেরোবো। তো আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামের জাস্ট অপোজিটে, যেদিক থেকে গেটগুলোর অপোজিট সাইডে, যেখান থেকে জল ছাড়া হয়, দেখতেই পাচ্ছ। এখানে যে সামনের পোর্শনটা দেখছো, এইখানটায় কিন্তু রয়েছে আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন। বলে রাখি, এখানে প্রায় 60 মেগাওয়াট পাওয়ার জেনারেট করে এভরিডে। আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এটাই একমাত্র আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন। উঁচুভাবে এইভাবে বাঁধা পাওয়ার রয়েছে, স্টেশনে ঢোকার প্রচুর অনুমতি ডিপ সবাই পাবে না, যারা নাকি রে? ডিভিসিতে কর্মরত তারাই শুধুমাত্র পাবে। আর দেখো অসাধারণ লাগছে, গেটগুলো থেকে হালকা হালকা জল বেরিয়ে যাচ্ছে। মিলেনিয়াম পার্কটা ব্যাপকতা অনেকটাই বেশি, তাই তোমরা হাতে সময় থাকলে ঘুরে ফিরে দেখতেই পারো, এবং অনেক হরিণও দেখতে পাবে, নো ডাউট। তো আজকে আমরা রবিবার দিন এসেছি, তাই জন্য 2টো বেজে গেছে। তাই বারবার যারা ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে বর্ডার থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর কাউকে অ্যালাউ করছে না। অলরেডি বর্ডারে, ঝাড়খণ্ড বর্ডার থেকে কাউকে বেঙ্গল বর্ডারে আর অ্যালাউ করছে না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে দেখতে থাকো অসাধারণ ভিউ। তো কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর বা আশেপাশের এরিয়া থেকে যদি তোমরা একদিনের শর্ট ট্রিপ প্ল্যান করতে চাও, তাহলে কিন্তু আমি বলবো মাইথন ইজ দ্য বেস্ট অপশন। সেটা শীতকাল বা বর্ষাকাল, এই দুটো সময় মেনলি চেষ্টা করো আসার এখানে। এখন বাজছে 4টে, আর আমরা জাস্ট বাড়ি ফিরলাম। তো আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, টেক কেয়ার।